আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যান্টনমেন্টের ভিতরে কি ঘটেছে? আরেকবার সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে জেনারেল ওয়াকারকে হত্যা করার জন্য, নাকি ডক্টর ইউনূসের ক্ষমতাচ্যুত করার জন্য? এই যে ধূম্রজালটা আমরা শুনলাম, এই ধূম্রজালটা সম্পূর্ণভাবে মিথ্যা হিসাবে প্রমাণিত হয়েছে। ভারত থেকে এইগুলা ছড়ানো হয়েছে ভারতীয় মিডিয়ায়, যাতে করে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে একে অপরের ভিতরে মানে তার বিশ্বাস, যে একে অপরের ভিতরে কনফিডেন্সের সাথে কাজ করছিলেন, কাজের ভিতরে দুর্বলতা তৈরির জন্য ভারতীয় মিডিয়া এগুলা প্রচার করেছেন বলে আজকে প্রকাশ করেছেন আমেরিকা থেকে কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেব। কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেবের বক্তব্য আমরা মাঝে মাঝেই তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাই সেনাবাহিনী নিয়ে এবং ক্যান্টনমেন্ট নিয়ে। এই মুস্তাফিজুর রহমান সাহেব আজকে বলকান তুর্ক যে কথাটা বলেছিলেন সেনাবাহিনীকে, যে যদি শেখ হাসিনার সময়ে তারা মানে মানুষের উপরে গুলি চালা, তাহলে তাদেরকে এই যে জাতিসংঘের যে শান্তি মিশনে তাদের যে অবস্থান, সেই অবস্থান বন্ধ করে দেওয়া হবে। আর সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে কি জবাব দেওয়া হয়েছে? জবাব দেওয়া হয়েছে যে যদি দিয়ে থাকে তাহলে তখনকার সরকার হাসিনাকে দেওয়া হয়েছিল, আমরা সেনাবাহিনী সেটা জানতাম না। এই বিষয়টা নিয়ে মুস্তাফিজুর রহমান সাহেব চমৎকার কিছু কথা বলেছেন। আমি একটু মুস্তাফিজুর রহমান সাহেবের কথাগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। সেটা হচ্ছে সেনাবাহিনীতে একটা রিজয়েন্ডার দিয়েছে যে ভলকার তুর্ক যে কথাটা বলেছে, যে সেনাবাহিনীকে যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে তারা যদি এই ধরনের সরকারকে সহযোগিতা করে গণহত্যা চালায়, তাহলে তারা ফিউচারে ইউএন পিসকিপিং মিশনে যেতে নাও থাকতে পারে। আচ্ছা, এটা সেনাবাহিনী কি বলেছে? যে তারা এই ধরনের কোনো ওয়ার্নিং পায় নাই, এবং যদি করেও থাকে তাহলে সেই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ তৎকালীন সরকার এটা পেয়ে থাকতে পারে। আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আর্মি রিলেটেড একটা এই ধরনের একটা হুমকি পেয়েছে, এটা জেনারেল ওয়াকারের সাথে শেয়ার করেনি? দিস ইজ অ্যাবসার্ড। মানে উনি জাস্ট খালি একটু সেফ সাইডে থাকার চেষ্টা করতেছে আর কি, যে আমি জানতাম না। বাট আপনি সিম্পলি দেখেন 3 তারিখে যে সেনাবাহিনীর যে দরবারটা নিয়েছিল, ওটার ডিটেলস আমার ওয়ালেই আছে, পিন পোস্ট দেওয়া আছে। তখন তাদেরকে বলেছিল সন্ত্রাসী বলেছিল, আন্দোলনকারী বলেছিল, সন্ত্রাসী বলেছিল, বিপ্লবী ছাত্র জনতা বলে নাই। এবং তখন বলতে তার মাইন্ড সেট আপ ছিল আর্মি। পরবর্তীতে অফিসারদের কথাবার্তায় সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল। সো এখানে একটা জিনিস করতে হবে যে আর্মির যে এই যে ব্যাখ্যাটা দিয়েছে, এটা জাস্ট জেনারেল ওয়াকারের ফেস সেভ করার জন্য, যেহেতু সুযোগ আছে। এই ব্লেমটা আমি শেখ হাসিনার ঘাড়ে দিয়ে দিলাম, বাট শেখ হাসিনা আর জেনারেল ওয়াকার ইজ দ্য সেম, স্টিল ইট ইজ দ্য সেম। আমরা এটা বুঝতেছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আগামী নির্বাচন যেটা হবে, এটাতে আমাদেরকে একদম জীবন দিয়ে হলেও এটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হবে। এবং এটা একমাত্র আর্মি ছাড়া কেউ পারবে না। আর আর্মি যদি করতে হয়, জেনারেল ওয়াকার যদি তখন সেনাপ্রধান থাকে, আমি সবিনয়ে সবাইকে অনুরোধ করতেছি যে আগামী নির্বাচনটা যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয়, হবে না। এখন বলতে পারেন নেক্সট কি আসবে, নেক্সট যেই আসুক। আমি সবসময় এই উদাহরণটা দিই যে আমরা যদি হিরো আলমকে আইনা বসায় দিই, সে অ্যাটলিস্ট ওই সময় মানে সেনাবাহিনী তখন সিভিলিয়ানদের সাথে থাকবে। সিভিলিয়ানদের ইন্টারেস্ট, দেশের ইন্টারেস্ট, এটা দেশের ইন্টারেস্ট হিরো আলমও বুঝে, জেনারেল ওয়াকার বুঝে না। জেনারেল ওয়াকার এখনো শেখ হাসিনা, তারেক সিদ্দিকী এদের, এবং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং উনি কি ডিসগাইসে যেটা আছে বিএনপির একটা পার্টির সাথে, যেটা আমি বুঝলাম, বিএনপি কে উনি কনভিন্স করছে যে আই এম উইথ ইউ। এবং ওই আই এম উইথ ইউ বলেও কিন্তু 90 ডিজিবিজিবি গোয়েন্দা সংস্থা এগুলা কিন্তু চেঞ্জ উনি করতেছে না। মানে এটা হচ্ছে একটা টাগ অফ ওয়ার চলতেছে আর কি। বাট কথা হচ্ছে, আমি যেটা বলবো যে আগামী নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হইতে হবে। আর যদি ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা এটা করতে না পারি, আন্তর্জাতিক ভাবে এবং ইন্টারনাল ভাবে আমরা শেষ হয়ে যাব। সিম্পলি এই যে আমাদের ভিতরে যে বিভক্তিগুলো আছে, এই যে আওয়ামী 45,000 লোকজন, তারা এখনো বিশ্বাস করে, ইউএন রিপোর্ট আসার পরেও তারা মনে করে যে তারা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অ্যাপোলজির কোনো ধারই থাকতেছে না। তারা এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখন, আমি যেটা মনে করি, নেক্সট নির্বাচন যেটা হবে, এটাকে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার, এটার জন্য আমাদের লাইফ দিয়ে দিতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার জন্য।
এবং এটা সেনাবাহিনী ছাড়া হবে না, সেনাবাহিনী ছাড়া হবে না। এবং জেনারেল ওয়াকার থাকলে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, গ্যারান্টি, গ্যারান্টি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান থাকা অবস্থায় যদি আগামী সংসদ নির্বাচন হয় তাহলে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না। এটাকে বিতর্কিত করা হবে সেই কারণে যে যাতে করে হাসিনা এবং সারা দুনিয়াকে ভারত বলতে পারে যে হাসিনার সময়ে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই নির্বাচন, ভারতকে দোষারোপ করেছিল। এখন দেখো ডক্টর মোহাম্মদ ইউনূসও ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে পারে নাই। আর ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তখনই করা যাবে যদি জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান না থাকে। তার সাথে তুলনা করেছেন হিরো আলমকে। কর্নেল মুস্তাফিজুর রহমানের ওই কথায় আমার মুখে হাসি চলে আসছিল। ওনার কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, সেই জন্য জোরে হাসলাম না, যে হিরো আলমও জেনারেল ওয়াকারুজ্জামান চাইতে বেশি দেশপ্রেমী। আর জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে আওয়ামী লীগ এবং ভারতের সব কাজই চালিয়ে যাচ্ছেন, শেখ হাসিনার সব কাজই করে যাচ্ছেন। কিন্তু উনি বিএনপিকে মূলা ঝুলিয়েছেন, যে বিএনপিকে বুঝিয়েছেন সবকিছু আপনাদের পাশেই আছি, আমি আপনাদের সাথে থাকবো, আপনারা ক্ষমতায় আসবেন। কিন্তু নির্বাচনে এমন একটি কাজ, এমন একটি ঘটনা ঘটানো হবে যেই ঘটনার পরে তারেক রহমান 7 মাস যাবৎ যেরকম বাংলাদেশ যেতে পারে নাই, আগামী 7 বছর আর বাংলাদেশ যাওয়ার সুযোগ থাকবে না। এমন কিছু ব্যাড ঘটনা তারা ঘটাবে ভারতের পলিসি এবং তাদের পলিসির মাধ্যমে, যেটার কারণে বিএনপিকে একেবারে ডিসমিস করে দেওয়ার জন্য, নিষ্পেষিত করে দেওয়ার জন্য সেই পরিকল্পনা কিন্তু এটে বসে আছে। কিন্তু বর্তমান সময়ে বিএনপির কিছু মুখপাত্র বাংলাদেশে আছেন যারা মানে কে 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 শুধু করতেছেন আসলে ভারতের সুরে, রয়ের সুরে, মানে বিজেপির নেতাদের সুরে তারা বাংলাদেশে গান গাচ্ছেন। আসলে এটা তারেক রহমানের সুর নয়। আর তারেক রহমানকেও এই কে কে সুরটা হয়তো কেউ কেউ বোঝানোর জন্য চেষ্টা করছেন যে ভারত আর র ছাড়া বাংলাদেশ আমরা চালাতে পারবো না। প্রিয় দর্শক, ভারত আর র বা বাংলাদেশের যেই রাজনৈতিক দল ভারতের সাথে যাবে তাদের আজীবন বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সব মানে তাদেরকে একেবারে জীবন্ত কবর দেওয়া হয়ে যাবে। কারণ এই দলটা যারাই ক্ষমতায় যাবে পরবর্তীতে ভারতের সাথে কোনো প্রেম, কোনো পীড়িত, কোনো ধরনের দুর্বলতা ভারতের সাথে দেখালে বাংলাদেশের মানুষ ওই দলটাকে টয়লেটের টিস্যুর মতো আজীবনের জন্য ফেলে দিবে। টয়লেটের টিস্যু একবার ব্যবহার করলে দ্বিতীয়বার কেউ ব্যবহার করে না। অন্যরকম ভাবে এটা যেই দলই হোক, আমি বলছি না বিএনপি করবে আর বিএনপিকে ফেলে দিবে। এটা যদি জামাত করে ভারতের সাথে পীড়িত তাহলে জামাতকেও ফেলে দিবে, বিএনপি করলে বিএনপিকেও ফেলে দিবে। জাতীয় পার্টিকে অলরেডি টিস্যু হিসাবে ফেলে দিয়েছে, আওয়ামী লীগকে তো তার আগেই মানে ঢিলা কুলুপ বানাই ফেলছে। তাহলে মানে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি করতে হবে ভারত বিরোধী মানসিকতা নিয়ে। ভারতের পক্ষের মানসিকতা, বিজেপির পক্ষের মানসিকতা, আওয়ামী লীগের পক্ষের মানসিকতা যারাই রাখবে তারাই নিজের পায়ে নিজে কুড়াল দিবে বলে আমি মনে করছি। কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেব বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে এখানে বলেছেন। আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ কথার কিছু অংশ আরেকটু আমি তুলে ধরছি। উনি ক্যান্টনমেন্টের বিষয়ে কথা বলেছেন, অনেক কথাই বলেছেন। আমি আরেকটু কথা আপনাদের সামনে উপস্থাপন করব এখন। এর মানেটা হচ্ছে যে আপনার যদি মনে থাকে যে কিছুদিন আগে যখন রাওয়া ক্লাবে উনি একটা আউটরিজিয়াস একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তখন কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত আগে বলেছিলাম যে হি ওয়াজ রেস্টলেস, সাম সর্ট অফ বোঝা যাচ্ছিল কেউ তাকে দিয়ে এটা জোর করে করাচ্ছে। এবং এটার পরে অ্যাকচুয়ালি উনি এই প্রফেসর ইউনুস এবং অন্যান্য সরকারি সংস্থা প্লাস হচ্ছে আর্মিকে উনি একটু একটা অকওয়ার্ড পজিশনে ফেলে দিয়েছিলেন। এবং পরবর্তীতে উনি আমি যেটা শুনেছি প্রফেসর ইউনুস তাকে সাউন্ড করেছিলেন, তার সাথে কথা বলেছেন। ওই যে এখন জেনারেল ওয়াকার একটু ব্যাক ফুটিং আছে, এটাকে ফ্রন্ট ফুটে নিয়ে আসার জন্য একটা বোঝাচ্ছি এরকম একটা কু হয়েছে, কুতে কন্ট্রোল হয়েছে। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু হয় নাই। আর যাকে নিয়ে হচ্ছে উনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ, ইজ এ প্রফেশনাল অফিসার। উনার এরকম কিছু করার কথা না, ওনাকে আমি যুদ্ধ জানি, ইজ এ লয়াল টু জেনারেল ওয়াকার। এটা আমি আগেও বলেছি যে উনি যখন জেনারেল হামিদের পরে যখন ডিজিএফআই হন, উনি কিন্তু তখন
এই আয়নাঘর যে আপনারা দেখতেছেন আলামত ধ্বংস, উনি কিন্তু আলামত ধ্বংস করেছেন। এবং উনার লজিক ছিল হচ্ছে সরকার চেঞ্জ হলে তো বিএনপি আসলে, আওয়ামী লীগ আসলে এরা সবাই আগে আলামত ধ্বংস করে। বাট এটা হচ্ছে একটা ডিফারেন্ট ইস্যু। আগের কোন সরকার এই সময় গুম খুনের সাথে জড়িত ছিল না, এরকম অর্গানাইজড ভাবে আয়নাঘর মেনটেন করতো না। এটাকে আমি মনে করি সময় আসলে জেনারেল ফয়েজ স্যারকে এটা জবাবদিহিতা করতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ক্যান্টনমেন্টের ভিতরে যে আওয়াজটা উঠানো হয়েছে যে ওখানে একটা মানে আর্মিদের ভিতরে একটা গন্ডগোল বা আর্মিদের ভিতরে একটা ক্রু, এই কথাটা বানানো হচ্ছে এবং বানিয়ে এখানে ওয়াকারুজ্জামান যে রাওয়াতে গিয়ে 25শে ফেব্রুয়ারি একটা কথা মানে নিজে যে একটু শক্ত মানে কথা বলেছিলেন, সেই কথাগুলার একটা প্রতিউত্তর বা প্রতিজবাব হিসাবে এই ধরনের একটা নাটক ক্যান্টনমেন্টে বানিয়েছে। তাও ভারত বানিয়েছে, ভারতের প্রচার মিডিয়াতে আসছে। কিন্তু এখানে সর্বশেষ মুস্তাফিজুর রহমান সাহেবের কথা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে যে আর্মি অফিসারের নামে বলা হচ্ছে সেই আর্মি অফিসার একেবারে জেনারেল ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ ভাজন। তাই এই ঘনিষ্ঠ ভাজন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ক্রু করবে এটা উনি মোটেও বিশ্বাস করতে রাজি নয়। কারণ কর্নেল মুস্তাফিজুর রহমান তারা দুজনের সাথেই চাকরি করে এসেছেন এবং মুস্তাফিজুর রহমান সাহেব বর্তমানে আমেরিকাতে আছেন। হাসিনা সরকারের সময় উনি আমেরিকাতে চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। তাই আজকে মুস্তাফিজুর রহমান সাহেবের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা পরিষ্কার হলাম ক্যান্টনমেন্টে কোনো ক্রু হয় নাই এবং জেনারেল ওয়াকারুজ্জামান এখনো ভারতের আশীর্বাদে, শেখ হাসিনার আশীর্বাদে আছেন এবং 25 তারিখের বক্তব্যের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জেনারেল ওয়াকারুজ্জামানকে জবাবদিহিতার জন্য ডেকেছিলেন এবং সেই 25 তারিখের জবাব এবং শক্তভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জেনারেল ওয়াকারুজ্জামানকে ওয়ার্নিং দিয়েছেন যে এই সমস্ত বক্তব্য দিয়ে বাংলাদেশের মধ্যে যদি কোনো ফাটল সৃষ্টি করতে তাহলে ওয়াকারুজ্জামানকেও আইনের সামনের দিনগুলা কি হতে পারে। কারণ চাকরির পরে ওয়াকারুজ্জামান কি হবে, বাংলাদেশে একটা চাকরির পরে কত সেনাপ্রধান বাংলাদেশে এখন অবস্থান করছে। কেউ আছে জেলে, কেউ আছে বাইরে, কেউ আছে বিদেশে পালিয়ে, কেউ আছে এক একজনে এক এক জায়গায় আছে। তাহলে একজন সেনাপ্রধান এতদিন পর্যন্ত পাওয়ারফুল যতদিন ওনার চাকরি আছে, ওনার গায়ের পোশাকটা বাংলাদেশের জনগণের টাকায় কিনা সেটা আছে। পোশাকটা যখন খুলে ফেলবে তখন তিনি পাবলিক, তখন ওনার নিজের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাই নিজের নিরাপত্তা এবং নিজের ভবিষ্যৎ ভালো দেখার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করবে এই প্রত্যাশা রেখে আজকের বিশ্লেষণটা এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।